যা আমি কথা বলছি ইসাকার 15তম বংশধর। আমার নাম দেওয়ান জামাল দাদ খা। সরকারে আমরা এই প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যে সব জায়গায় একর হয়েছে তার মধ্যে 3 গুণ মূল্য দিতেছে আর কি। কিরকম অ্যামাউন্ট হইতে পারে? আনুমানিক 2-3 কোটি টাকা অর্থ বা বিভিন্ন মালামাল এই রুমটার মধ্যে রাখতো আর কি। যে বন্ধ রুমটা, এই বন্ধ রুমটা যে লোকে মুখে যে শোনা যায় যে এই রুমটা হাতে দিয়ে টেনে খোলা যায় না, ভাঙাটাকে হচ্ছে আবার সংস্করণ করা হচ্ছে। আগের মূলত কিছুই নেই, শুধু বিল্ডিংটা। হ্যাঁ, বিল্ডিংটা আর কিছু নেই। এটা একটা রুম ছিল, পরে এটা আমরা সংস্কার করে এটা এই পুরাটা ইসাকার 12তম বংশধর। 12তম বংশধরদের। চতুর্দিক দিয়ে লেক সিস্টেম। ও আচ্ছা, মানে সরাসরি শত্রু যাতে আক্রমণ না করতে পারে। এটা হচ্ছে বাউন্ডারি ছিল বাড়ির। বাউন্ডারি যে এই পাশটাই হচ্ছে পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত, জীর্ণ শীর্ণ একদম। ভূমিকম্পে হচ্ছে কখন এই যে কাঠ, এটা হচ্ছে জানালা ছিল। ঢাকা থেকে রওনা হলাম ইসাকার জঙ্গলবাড়ি দুর্গের উদ্দেশ্যে, যেটা ছিল ইসাকার দ্বিতীয় রাজধানী। দীর্ঘ 3 ঘন্টার জার্নিতে পৌঁছে গেলাম কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জ শহর থেকে একটা অটো নিয়ে চলে গেলাম জঙ্গলবাড়ি মেইন রোডে। ইসাকার বাড়ি আসতে হলে কিশোরগঞ্জ সদর থেকে অটো থেকে এখানে ভাড়া নেবে 20 অথবা 30 টাকা। এখান থেকে যে কোনো অটো নিয়ে যাইতে পারবেন। ভাই, এখান থেকে ইসাকার বাড়ি পর্যন্ত কত টাকা ভাড়া? মানে এখান থেকে ডাইরেক্ট 50 টাকা নিচ্ছেন আপনারা। আমি আছি এখন ইসাকার সেই জঙ্গলবাড়ি দুর্গে। তো আজকে আমি দেখব কি আছে এবং জানবো ইসাকার সম্পর্কে। এখানে লেখা সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে, বা কোনো চিহ্ন বা কোনো দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। অর্থ বা বিভিন্ন মালামাল এই রুমটার মধ্যে রাখতো আর কি। যে বন্ধ রুমটা, এই বন্ধ রুমটা, যে লোকে মুখে যে শোনা যায় যে এই রুমটা হাতে দিয়ে টেনে খোলা যায় না। হ্যাঁ, এটা আমরা শুনছি, তবে কতটুকু সত্য মিথ্যা এটা সঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এটা বহুত আগে। হ্যাঁ, বহুত আগের কথা আর কি। আচ্ছা, চলেন ভাই ভিতরে যাই। যা আমি কথা বলছি ইসাকার 15তম বংশধর। ভাই, নামটা কি? আমার নাম দেওয়ান জামাল দাদ খা। দেওয়ান জামাল দাদ খা। আপনারা 4 ভাই সম্ভবত? আমরা 4 ভাই। হ্যাঁ, 4 ভাই। আপনি সবার বড়? না, আমার বড় আছে একজন, আরো একজন। ওনার নাম কি? ওনার নাম দেওয়ান জামান দাদ খা। দেওয়ান জামান দাদ। জামান দাদ খা। ইসাকার বংশধর হিসাবে ভাই আপনার অনুভূতিটা কি? ইসাকার বংশধর হিসাবে অনুভূতি আমার একটা বিশাল একজন বংশের জমিদারের বংশধর হয়ে আমি অনেকই গর্বিত বা আনন্দিত যে আমি আজকে, যদিও আমার এই জমিদারি স্টেট নাই, এরপরে যে আমি এই পরিচয়টা দিতে পারি। এই বর্তমানে বাংলাদেশে যত বড় শিল্পপতি বা মন্ত্রী মিনিস্টার হোক না কেন, ওনারা বলতে পারবেন না আমি ইসাকার বংশধর। অবশ্যই অবশ্যই আমি এটা বলতে পারি, এটা আমার বুক হাত দিয়ে বা তাপাতে বলতে পারি আমি ইসাকার 15তম বংশধর। এটা যত এই বাড়িতে ইসাকার এই বাড়ি দেখতে আসে মন্ত্রী মিনিস্টার, ডিসি, এসপি, এরা বলতে পারবে না যে আমি ইসাকার বংশধর। অবশ্যই অবশ্যই আমি বলতে পারবো। এটা একটা বিশাল কিছু। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যে ইসাকার 15তম বংশধর, আপনি যদি এটা বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি বলেন যে ইসাকার আমি 15তম বংশধর, আপনাকে একটা ওইভাবে একটা সম্মান দেওয়া হবে। এটা আচ্ছা, চলেন ভাই একটু ভিতরে দেখি। হ্যাঁ, ভিতরে নাই কিছু, ভিতরে এই যে আমরা ফ্যামিলি যে বসবাস করি, নাই কোনো কিছু। বর্তমান সময়ের কিছু ফার্নিচার আছে আমাদের। হ্যাঁ, এগুলা করছে। আর এই যে পুরাতন ভবন হিসাবে এইটুকু আছে। আর এইটার এই যে কিছুটা সংস্কার করে আমরা 1-2টা রুম ঠিক করে রাত্রে যাপন করি আর কি। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হলো যে এখন নাকি সরকার এটা নিয়ে নিছে। হ্যাঁ, সরকার ভাবে এটা প্রত্নতত্ত্ব বিভাগ, আর্কিওলজি ডিপার্টমেন্ট এটা 9.5 একর জায়গা থেকে অধিগ্রহণ করছে। এই পুরা ইসাকার স্মৃতিগুলো যেগুলো আছে, ইসাকার অন্দরমহল, দরবার হল সহ ওনার এটা সংস্কার, এই যে অলরেডি দরবার হলের সংস্কার কাজ শুরু হয়েছে। তো আমরা এলাকাবাসী বা কিশোরগঞ্জের পক্ষ থেকে বা ইসাকার বংশধর হিসেবে সরকারের কাছে এটাই দাবি যে ইসাকার ঐতিহ্য স্মৃতি সংরক্ষণ করা হোক, বা অতি তাড়াতাড়ি এটার এই পর্যটনের এই আন্ডারে নিয়ে একটা ঘোষণা করা হোক। বিভিন্ন লোকজন আয়া হতাশ হয়ে যায়, অবাক হয়ে যায় যে এটার নাম করা একটা জমিদার বাড়ি এই উপমহাদেশের মধ্যে আজকে বিলীন শ্মশান পরিণত হয়ে গেছে। ওনার বংশধররাও লাঞ্ছিত, বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত।
আমাদেরকেও সরকার যদি একটু সংস্কার করে আমাদের রক্ষা করে, এটাই আমাদের দাবি সরকারের কাছে। আচ্ছা ভাই, এখন তো আপনারা থাকতেছেন ইশাকার বংশধর হিসাবে, এই জায়গা আপনাদের। জি। এখন যেহেতু সরকার নিয়ে নিছে, সেই বাবদে আপনাদেরকে কি দেয়া হবে? সরকারে আমরা এই প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যে সব জায়গায় একর হয়েছে তার মধ্যে 3 গুণ মূল্য দিতেছে আর কি। কত হ্যাঁ, টাকা মানে মূল্যের টাকা পাইতেছেন? এই জায়গা শ্রেণী বিশ্বাসে মানে দরটা দিচ্ছে, যেমন বাড়ির এক রেট, জমির এক রেট, পুকুরের পুকুরের আরেক রেট। টোটাল অ্যামাউন্টটা টোটাল মানে টোটাল সম্পত্তি আমাদের কতটুকু এটা টাকা হিসাব করা হয়েছে না, তো এরপর দাও বেশ টাকা হবে। আনুমানিক কিরকম অ্যামাউন্ট হইতে পারে? আনুমানিক 2-3 কোটি টাকা। 2-3, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আপনারা পান, হ্যাঁ, আপনাদের যেহেতু এটা আপনাদের পূর্বপুরুষের জায়গা, তা আপনাদের একটা অধিকার, এটা হ্যাঁ। আপনাদের হচ্ছে পেতেই হবে আর কি। সরকারের কাছে কি এটা একদম পাস হয়ে আসছে যে আপনারা পেয়ে যাবেন? না না, সরকারের কাছে আমাদের এখানে কিছু ঝামেলা আছে, আমাদের অরিশানরা আছে, তাদের সাথে একটা ঝামেলা চলতেছে, তাদের সাথে একটা কমিটমেন্ট হয়ে গেলেই এগুলা। ওয়ারিশ সূত্রে আপনারা 4 ভাই ছাড়া কি আরো কেউ আছে? হ্যাঁ, ইশাকার বংশধর হিসাবে ওয়ারিশ সূত্রে এখানে কিছু সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি মতোয়ালি আছে, ওনাদের সাথে আমাদের কিছু সম্পত্তি ইসমাইলি আছে, যার ফলে বাগবাটোয়ারা হয়েছে না, যার ফলে একটা মামলা মহকমা চলতেছে। এই জন্য একটু আপনারা হচ্ছে মানে 4 ভাই, আপনাদের যে ইয়ে ছিল পিতা বা পিতামহ মানে দাদা, ওর দাদার দাদা, এরকম যে এরকম ভাবে আপনারা 4 ভাই ছাড়া ইশাকার কোনো আরো বংশধর আছে কি? হ্যাঁ, আরো বংশধর আছে ইশাকার। এই বাড়িতে আরো 1-2 ফ্যামিলি আছে, এরপর হয়বত্তনগর সাহেব বাড়িতে আছে কিছু ইশাকার বংশধর, তারাল শেখান্দনগর সাহেব বাড়িতে কিছু বংশধর আছে। চড়াইছিটা মূল যে এটা আচ্ছা, আপনারা এখানে থাকেন? হ্যাঁ, মূলত আমরা এখানে আছি, অন্য বংশধরও আসে মাঝে মাঝে, আমাদের সাথে যোগাযোগ হয়। আর এই ইশাকার 15 বংশধর হিসেবে আমরা এখানে 2-3 ফ্যামিলি বসবাস করতেছি আর কি। পাশের ওই যে বাড়িগুলো, এগুলা এটা আমার পাকের ঘর। আর এই পাশে এই যে দেখতেছেন এইগুলা এরা লোক সৈয়দ ফ্যামিলি, এরা আমাদের পূর্বপুরুষের আত্মীয় সূত্রে এখানে ওয়ারিশ পায়, এরা সেটেল হয়ে যায়। বর্তমানে যে স্পিকার শিরিন শারমিন, ওনার শ্বশুর বাড়ি এই সাইডটা। আচ্ছা, ওনারা ইশাকার সাথে আত্মীয়তা সূত্রে এখানে এসে। আচ্ছা, এই যে এই বাড়িটা আমরা জানি যে এক পর্যায়ে যে বাড়িটা আরেকজন রাজা ছিলেন, ওনার থেকে ইশাকা, হ্যাঁ, ইশাকা এখানে আসার আগে যখন সম্রাট আকবরের সময় এই ইশাকার সোনারগাঁটা নিরাপদ ছিল না, তখন উনি বাটি বাংলার দিকে চলে আসছিল। তখন এখানে আইসা উনি শুনতে পায় যে এখানে রঘু রাজা নামে, রাজা লক্ষণ হাজরা নামে এখন এই এলাকায় হ্যাঁ বসবাস করতেন। পরে ওনাকে সংবাদ দিল যে ইশাকা, যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও না, জায়গা খালি করো। পরে রঘু রাজা ইশাকার সংবাদ শুনে ভয়ে ওই দিক দিয়ে কাল খনন করে উনি ওই দিক দিয়ে পলায়ন করে, পরে ইশাকায় লক্ষণ হাজরা নাই, পলায়ন করছে। পলায়ন করার পরে ইশাকার সৈন্য সামন্ত নিয়ে এই রঘু রাজার যে এখানে স্থাপনাটা ছিল, এখানে উনি দুর্গ স্থাপন করার পরে এন থেকে 11 সুন্দর এই দুর্গ মানসিংহ যুদ্ধের যে স্থানটা, এটা 11 সুন্দর এই স্থানটা হয়। সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিংহ, এই মানসিংহের যুদ্ধটা 11 সুন্দর হয়। 11 সুন্দর পাকুন দিতে না, একাধারে 3 দিন ইশাকার সাথে যুদ্ধ হওয়ার পরে মানসিংহের তরবারি ভাঙিয়ে দেওয়ার পর আবার ইশাকার আরেকটা তরবারি দিল যে নিয়র্সের সাথে আমি যুদ্ধ করি না। ইশাকা এই মানসিংহ তরবারিটা নিয়ে আবার বললো যে না, তোমার সাথে আর যুদ্ধ চলে না, তুমি সত্যি একজন মহৎ ব্যক্তি, তোমার সাথে আর যুদ্ধ চলে না। এই বলে ওনারা বন্ধুত্ব স্থাপন করার পরে একটা সমাধানের পক্ষে যায় আর কি, সমাধানের পক্ষে আসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ইশাকা যখন ছিলেন যে ওনার কবর বা মাজার উনি কোথায়? ওনার কবরটা গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বখতিয়ারপুর, ওইখানে গেলে পাওয়া যাবে ওনার কবরস্থানটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ইশাকার যে বাড়িটা, এটা মানে পুরাটা বাড়ির যে মূল জমিটা, এটা কত শতাংশের উপরে? ওনার বাড়িটার চতুর্দিক দিয়ে এরিয়া ছিল 1 মাইল। আর মূল যে ওনার ভবনে এই ওনার অন্দরমহলে ঢুকতে 7টা গেট পার হয়ে আসতে হতো। 7টা। আচ্ছা, এখন এতক্ষণ তো শুনলাম যে ওনার কাহিনী, এখন আপনাদের পরিস্থিতি? আমাদের পরিস্থিতি, আমরা কোনো রকম এই বললাম না, যার যে ব্যবসা বাণিজ্য নিয়ে জীবনযাপন করতেছি। আমাদের তো আগের জমিদারি স্টেট নাই বা সয় সম্পত্তি নাই। ইশাকার সয় সম্পত্তি এই যেগুলো আছে বা বিভিন্ন লোকজন এই এলাকার ভূমিদস্যুরা বুক দখল করে ওনারা চলতেছে, অথচ আমরা এই ইশাকার বংশধর হিসাবে এই সম্পত্তি থেকে বঞ্চিত, অথচ খাজনা ট্যাক্স আমরা দিতেছি, অথচ ওনারা দখল করে খাইতেছে। এই ইশাকার একটা বিশাল
পরিকা, এই পরিকাটা বিভিন্ন লোকজন বুক দখল করে খাইতেছে অহেতুক। হয়তো এটা যদি সরকার ইচ্ছা করে এই সম্পত্তিটা এখান থেকে উদ্ধার করে তাদের কাছ থেকে এই পরিকাটার একটু সংস্কার করে এখানে একটা রাজস্ব বিরাট একটা আয় আসবে। হ্যাঁ। এই আয়ের থেকে সরকার অনেক লাভবান হবে। এখান থেকে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে অনেক কিছু, হ্যাঁ 5%, 10%, হ্যাঁ, হ্যাঁ, একটা 1% দিলেও আপনারা অনেক পারবেন। অনেক কিছু বিদেশে, হ্যাঁ, অবশ্যই। আমরা এটা চাই। আমরা অনেক ইউটিউবারের সাথে আমি এই কথাটা বলি বা চ্যানেল, বিভিন্ন চ্যানেলের লোকজন আছে, ওনাদের সাথে এটাই বলি যে আমাদের পক্ষে তো কিছু করা সম্ভব না। না, হ্যাঁ পার্সোনাল, কারণ সরকারিভাবে যদি আমাদেরকে সহযোগিতা না করে, সরকারিভাবে যদি এই শাখার ঐতিহ্য সংরক্ষণ না করে, আমাদের পক্ষে সম্ভব না। যার ফলে আমরা এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ যে এই শাখার সম্পত্তি বা ঐতিহ্য রক্ষা করুক, পাশাপাশি আমাদেরকেও রক্ষা করুক। অবশ্যই, হ্যাঁ। আমি বাড়িতে আসি, আমি আসি সামনে একটা ছোট পুকুর আছে, এই পুকুরটা চাষাবাস করি। আর এই প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে আমাকে একটা দায়িত্ব দিয়ে রাখছে এই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখান থেকে কিছু টাকা তো পাই। এই আংশিক কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনার 4 ভাইয়ের মধ্যে আপনার সবার, আপনার হচ্ছে 2 নাম্বার, আরো 3 বোন। হ্যাঁ, আর আপনার 3 ছেলে মেয়ে কয়জন? আমার 1 ছেলে 2 মেয়ে। 1 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ বিয়ে বিয়ে হয়ে গেছে না? না না, বিহানে লেখাপড়া করতেছে তারা। ছোট একজন, আমার ছোট একটা ছেলে আর একটা মেয়ে ক্লাস কলেজে পড়ে, আর একটা মেয়ে 7-এ পড়ে। আর বাকি যে আপনাদের ভাই আছে সবাই তো সবারই হ্যাঁ ছেলে মেয়েরা আছে লেভেলে। একত্রে আছেন? হ্যাঁ, মোটামুটি একত্রে আছেন, আলহামদুলিল্লাহ। এটা শুনে ভালো লাগলো যে ইসাকার 15তম বংশধর এখনো তারা একসাথে থাকছে, হ্যাঁ। একই পাতিলে হচ্ছে রান্না বান্না হচ্ছে, একই পাতিলে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে না? জি জি জি। আচ্ছা, একটু এই পাশটা একটু দেখি। আগের মূলত কিছুই নেই, শুধু বিল্ডিংটা। হ্যাঁ, বিল্ডিং আর কিছু নেই। এটা একটা রুম ছিল, পরে এটা আমরা সংস্কার করে এটা আমাদের সংসার করে হ্যাঁ। থাকতেছেন না? হ্যাঁ, হ্যাঁ। চলেন ভাই একটু সামনে দেখি। আচ্ছা, এই যে এখানে একটা পুকুর ছিল, এই পুকুরটা নাকি শুকানো যেত না, এটা সম্পর্কে একটু বলুন। এটা পুকুর না, এটার মূলত লুগা পরিকা, পরিকার অংশ থেকে পুকুর করা হয়েছে। পরিকার জিনিসটা কি? এটা হলো চতুর্দিক দিয়ে লেক সিস্টেম, ও আচ্ছা, মানে সরাসরি শত্রু যাতে আক্রমণ না করতে পারে, এটার জন্য একটা যে মানে প্রথমে যেন হ্যাঁ। যে বাঁধ বা একটা বেড়িবাঁধের মতো হ্যাঁ, হ্যাঁ, করা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা পার হয়ে যেন দুর্গের ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ। এটা এক পর্যায়ে কি এটার চিহ্নটা শুধু সামনে রয়ে গেছে? চতুর্দিক দিয়ে আছে। আমি বললাম না, এই যে বিভিন্ন লোকজন এই যে মুরগের কামার করতেছে, এই যে পিসারি করে খাইতেছে, এই পুকুরটা শুধু আমাদের দায়িত্ব আছে। আপনাদের দখলে শুধু এই পুকুরটা আছে, না আর কিছু নাই। সব এই যে স্কুলের পিছনে চতুর্দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে এটা শেষ হয়েছে, বাদে এই দিক দিয়ে বান্ধে একটা পুকুর করা হয়েছে। হ্যাঁ, আর এটা পুরাটা প্রায় 20 একর সম্পত্তি মানুষ বুক দখল করে খাইতেছে। 20 একর? 20 একর। সেটা আপনারা থাকলে তো আপনারা কি হ্যাঁ। আর্থিক অবস্থা আরো ভালো। মনে করেন এই যে এর মধ্যে যা সয় সম্পত্তি দেন সব এগুলো এই বাড়ির ছিল, এই বংশের এই শাখার সম্পত্তি ছিল। এখানে এখন বিভিন্ন ভাবে ব্যাহত হয়ে গেছে, লোকজন দখল করেছে, নামে বেনামে সবকিছু করে নিতেছে এই আর কি। আচ্ছা, এই মসজিদটা কি? এই মসজিদটা ওই ইশাকার আমলে, উনি ইশাকার যত বাড়ি করছে তার সাথে একটা পাশে মসজিদ। 11 সুন্দর যাবেন, এখানে পাবেন মসজিদ। এখানেও মসজিদ? হ্যাঁ, এখানে মসজিদ। এই মসজিদটা মনে হয় 400-500 বছর, 500 বছরের উপরে হয়ে গেছে। পুরানো হয়ে গেছে। 500 বছর উপরে হয়ে গেছে। এটা কি ইদানিং সংস্কার করা হয়েছে? এই যে রং দেয়া দেখা যায়। হ্যাঁ, এটা সংস্কার হয়েছে কিছুদিন। আবার এই যে প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে আবার নতুন করে আবার সংস্কার কাজ শুরু করছে। নতুন করে আবার কাজ হ্যাঁ, হ্যাঁ, জি জি। এটা যে রং করা বা এই খরচগুলো কি এটা এই যে হন বর্তমানে সরকার আগে কে দিত? আগে আমরাই করতাম। আপনারা নিজেদের থেকে জি টাকা থেকে জি করা হইতো? জি জি আপনাদের মালিকানা ছিল এই পুরাটাই আগে? জি জি। মানে এটা ইদানিং শুধু সরকারের আন্ডারে নেওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। এর আগে বাকি যা সব আমাদের। হ্যাঁ, আমাদের এখনো মসজিদের ইমামের বেতন আমরাই দিই। আপনারাই দিতে হয়? হ্যাঁ। কত টাকা পরিমাণ বেতন দেন আপনারা? এরকম সামান্য কয়েক টাকা বেতন দেওয়া। হ্যাঁ। আর এই পাশে দেখা যাইতেছে কবরস্থান। এটা লোক ইশাকার 12তম বংশধর। এবারে যে শেষ জমিদার ছিলেন আমার আব্বার দাদা, ওনার ফ্যামিলির কবরস্থান। ফ্যামিলির কবরস্থান এই পাশে এটা? জি জি। এখানে যদি ইসাকা কবরস্থান হতো আরো ভালো হতো। আমরা হ্যাঁ। দেখতে পেতাম যে এক জায়গায় ছিল যে ওনার দুর্গের পাশে কবরস্থান। এটা গাজীপুরে কিভাবে নেওয়া হলো ওই বিষয়টা? এটা গাজীপুর ডিস্ট্রিক্টে ওনার এটা পরিদর্শন এলাকা ছিল। এটা মাঝে মাঝে উনি এই এলাকা পরিদর্শন করতেন, মানে অর্থাৎ রেস্ট এলাকা ছিল। উনি মাঝে মাঝে এন থেকে গিয়ে এই জায়গায় রেস্ট করতেন। থাকা হয়েছে। হ্যাঁ, পরে এই মানসিংহ যুদ্ধ করার পর কিছুদিন পরে ওই জায়গায় উনি রেস্টে গেছিলেন। রেস্টে যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার এই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার পরে এই জায়গায় সমাধি করা হয়। তখন তো মরদেহ স্থানান্তর করা খুব দুষ্কর ছিল, কোনো গাড়ি ঘোড়া নৌপথ ছিল না, নৌপথ ছিল হাতের নৌকা। পরে ওনার সমাধি ওই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা,
আচ্ছা, এতক্ষণ যে আপনার হচ্ছে বাড়ি যে বিষয়গুলো এগুলা বাদ দিয়ে যে ইসাকার যে স্মৃতিগুলো আপনি বলছেন, এগুলো আপনি কার কাছ থেকে শুনছেন নাকি আপনি হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে? আমার ফ্যামিলি থেকে সব একজনের পরে হ্যাঁ, একজন হ্যাঁ, থেকে আমার- আপনারা শুনতেছেন যে জি। আপনি যেটা জানেন এটা আপনি জানাতেছেন, আপনার আমার ছেলের। প্রজন্ম যে হ্যাঁ, হ্যাঁ। ছেলে আছে ভাতিজা তাদেরকে জানাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরাটা ইসাকার 12তম বংশধর। 12তম বংশধরদের। এই তো 2-3 পুরুষ আগে। 200-300 বা পুরুষ আগে হ্যাঁ 150 বছর হইতে পারে। 150-200 বছর আগে। 150 বছর হইতে পারে। বাড়িটা অনেকটাই বড় ছিল, পুরাটাই ভেঙে গেছে। যে এই পাশটাই হচ্ছে পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত, জীর্ণ শীর্ণ একদম। ভূমিকম্পে হচ্ছে কখন ধসে যাবে। তো এই কক্ষে আমি ঢুকবো এখন, দেখি কক্ষের ভিতরে কি আছে। এই যে কাঠ, এটা হচ্ছে জানালা ছিল। দেখুন কক্ষের ভিতর থেকে হচ্ছে আকাশ দেখা যাচ্ছে, ছাদ একদমই নেই, ভেঙে পড়ে গেছে। এটা হচ্ছে বাড়ির পিছনে, ইসাকা রাজবাড়ির পিছনটা হচ্ছে এটা। এই যে দেখুন, এটা এইখানে 2টা পিলার দেয়া আছে, সম্ভবত গম্বুজের মতো এটা ছিল। এটা হচ্ছে সরকারের পুনর্নির্মাণ করছে। তো চলুন দেখি এটার ভিতরে। পুরোটাই হচ্ছে ভেঙে গেছে, ভাঙ্গাটাকে হচ্ছে আবার সংশোধন করা হচ্ছে। এটা ছিল বাংলো, এই যে এটা হচ্ছে সেই ইসাকার আমলের কাজগুলো দেখুন। এটা হচ্ছে নকশা ছিল। যে পুরোটা হচ্ছে ফাটল, এখানে ফাটল ধরে গেছে, ফাটল ধরে গেছে এখানে। এই যে সিমেন্ট দিয়ে কাজ চলতেছে দেখুন। চলুন দেখি পাশের রুমটা কতটা সুন্দর ছিল সেই বাড়ি। যে এটা ছাদ নির্মাণ করা হয়েছে কাঠ দিয়ে ছাদ নির্মাণ করা হয়েছে। জানালা বলে এটা যে ইসাকার 15তম বংশধর জামান দাতকা যেটা বলছিল যে এইখানেই শুধু এই পুকুরটা আছে ওনার আন্ডারে, আর বাকি যে সম্পত্তি ছিল আশেপাশে সবগুলো হচ্ছে দখলদাররা দখল করে রাখছে। যে এটা আছে আরেকটা পুকুর, এটা পুরোটা একটা পুকুর ছিল। এইখানে হচ্ছে জনগণের সুবিধার্থে মধ্যে দিয়ে মাটি কেটে হচ্ছে একটা ছোট করে একটা রাস্তা করা হয়েছে ওই পার থেকে এই পার আসার জন্য। এই যে এটা বাঁধ প্রচলিত ছিল যে এটার পানি কখনোই শুকায় না, কয়েকবার চেষ্টা করেও শুকাতে পারি না এটার পানি। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি তার উল্টোটা, অলরেডি হচ্ছে পুরোটা না শুকালে অনেকটা শুকিয়ে গেছে। এখানে যে চতুর্পাশ দিয়ে ধান চাষ করা হচ্ছে, এই যে এখানে ধান চাষ করা হচ্ছে অলরেডি। এই যে দেখুন, এই যে এটা আর আংশিক কিছু অংশ সাইড করে বাদ দিয়ে এখানে শুকিয়ে ধানকে বানানো হয়েছে, যেখানে ধান চাষ করছে। আর এর পাশে যে এটা আরেকটু গভীর পাশটা যেটা ছিল ওইটাকে বানানো সম্ভব হয় নাই বিদায় চতুর্পাশ দিয়ে হচ্ছে ধান রোপণ করা হয়েছে। মিডলে ঠিকই পানি রয়ে গেছে।